सूखश्चैकदन्तश्च कपिलो गजकर्णकः लम्बोदरश्च विकटो विघ्ननाशो विनायकः धूम्रकेतुर्गणाध्यक्षः बालचन्द्रगजाननः द्वादशैतानि नामानि यः पठेत् शृणुयादपि विद्यारम्भे विवाहे च प्रवेशे निर्गमे तथा सङ्ग्रामे सङ्कटे चैव विघ्नस्तस्य न जायते श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करं सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम्। नवग्रह स्तुति बोलो। सूर्यशौर्यमथेन्दुरुच्च पदवीं सम्मङ्गलं मङ्गलः सद्बुद्धिं च बुधं गुरुश्च गुरुतां शुक्रं सुखं शनिः राहुर्बाहुबलं करोतु विपुलं केतुः पुनः नित्यं प्रीतिकरात् करा भवन्तु होता सर्वे प्रसन्नाग्रहा। नमस्ते। নমস্কার। বহু সুন্দর, খুব সুন্দর হয়েছে। পরমাত্মাকে প্রণাম করে আমরা আমাদের নতুন কক্ষের দিকে এগিয়ে যাচ্ছি। স্বাগত সকলকে আমাদের নতুন কোর্সে জ্যোতিষ ভারতীতে। সর্বপ্রথম যেটা আমরা একদম জ্যোতিষ পরিচয়ে বেসিকে শিখেছিলাম সেইগুলোই এখানেও আমাদেরকে আরেকবার রিপিট করে পড়তে হবে। এমন কিছুই না যেরকম আমরা প্রথমে একদম যখন জ্যোতিষ পরিচয় শিখি সেইখানে আমরা আলোচনা করেছিলাম জ্যোতিষ আসলে কি, নবগ্রহকে নিয়ে জ্যোতিষ। আমাদের সৌরমণ্ডলে মহাকাশে নবগ্রহ রয়েছে। নবগ্রহই রয়েছে তো আমরা কি পড়েছিলাম, কতগুলো গ্রহ সৌরমণ্ডলে আছে। আমি এই অ্যাডভান্সে এখন এই টপিকের উপরে বেশি বোঝাবো না, বেশি প্রশ্ন করব, কারণ আমরা অলরেডি এগুলো পড়ে নিয়েছি। তো সৌরমণ্ডলে গ্রহের সংখ্যা কত? কে বলতে পারবে? 9টি। কত বুঝতে পারলাম না আপনার কথা। 9 নাম্বার, 9 নাম্বার, 9। 9টি। 9টি গ্রহের নাম কি? চটপট। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। আর তারপর? ছায়া আর কেতু। ছায়া কেতু, রাহু কেতু। রাহু কেতুর স্থান কি মহাকাশে দেয়া হয়েছে? না, ওই 7টা আছে, 7টা। কিন্তু আমাদের বৈজ্ঞানিক মতে তো 9টা গ্রহ সৌরমণ্ডলে রয়েছে। আমাদেরকে এটা বুঝতে হবে, আমাদের জ্যোতিষ মতে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, এই 9টি গ্রহ নিয়ে আমাদের কাজ, অর্থাৎ জ্যোতিষের কাজ। কিন্তু বাস্তবে সোলারে মানে সৌরমণ্ডলে যে 9টি গ্রহ আছে সেইগুলোর নাম কিন্তু অনেকাংশেই আলাদা। সেখানে রবিকে অর্থাৎ সূর্যকে কিন্তু কোনো গ্রহ হিসেবে ধরা হয় না। মহাকাশে যে গ্রহের নাম আছে এইগুলো জেনে রাখা আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই 9টি গ্রহ রয়েছে মহাকাশে। এই 9টি গ্রহের নামও কিন্তু দরকার জেনে রাখা, কারণ জ্যোতিষের মধ্যে এদেরও উল্লেখ রয়েছে।
এবার আমাদের জ্যোতিষের ক্ষেত্রে কি হলো না, নেপচুন প্লুটোকে বাদ দিয়ে দেওয়া হলো, পৃথিবীকেও বাদ দিয়ে দেওয়া হলো নবগ্রহের পর্যায় থেকে। সেখানে সূর্যকে ঢোকানো হলো এবং রাহু কেতুকে নিয়ে আসা হলো। রাহু কেতু আসলে কিছুই না, এই প্রত্যেকটি গ্রহের যে সমূহ ছায়া, সেই সমূহ ছায়াকেই রাহু এবং কেতু বলা হয়। এখানে রবিকে গ্রহ হিসেবে ধরা হয়েছে, কারণ বলা হয় যে গ্রহরা ঘোরে, গ্রহরা কাউকে কেন্দ্র করে ঘোরে, অর্থাৎ কোনো নক্ষত্রকে বা কোনো বস্তুকে, কোনো কিছুকে কেন্দ্র করে যে ঘোরে তাকেই গ্রহ বলা হয়। তো সূর্য কি ঘোরে? হ্যাঁ, সূর্য ঘোরে। সূর্য নিজের অক্ষের চারিদিকে ঘোরে, সূর্য নিজেকেই কেন্দ্র করে ঘোরে। আর বাকি সমস্ত গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে, কেবল চন্দ্রকে বাদ দিয়ে। চন্দ্রই একমাত্র গ্রহ যে পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। এইবার এই যে নবগ্রহ, সোলার প্যানেল বা আমাদের এই যে সোলার সিস্টেম মহাকাশে রয়েছে, এই হচ্ছে সূর্য। এই সূর্য কিন্তু ঘুরছে। কোথায় ঘুরছে? নিজের অক্ষের মধ্যে সূর্য ঘুরছে। আর সূর্যকে কেন্দ্র করে এই এতগুলো গ্রহ ঘুরছে। এখানে যে গ্রহগুলোর নাম আমরা দেখতে পাচ্ছি, মার্কারি মানে বুধ, ভেনাস হচ্ছে শুক্র, আর্থ হচ্ছে পৃথিবী, মার্স হচ্ছে মঙ্গল, জুপিটার বৃহস্পতি, সাটার্ন শনি, আর ইউরেনাস আছে, নেপচুন আছে, প্লুটো আছে। এই প্লুটো পর্যন্তই আমাদের ধরা হয়, এখানে অ্যারিস যেটা দিয়েছে এটাকে ধরা হয় না। এটা বহু দূরে রয়েছে, বহু আলোকবর্ষ দূরে সূর্য থেকে, তো এটাকে ধরা হয় না। এটাকে আমরা বাদ দিলাম, শুধুমাত্র এইটুকু নিলাম, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, এই হলো টোটাল নবগ্রহ বৈজ্ঞানিক মতে আমাদের সোলারে রয়েছে, মহাকাশে রয়েছে। এইবার এই প্রত্যেকটা গ্রহই শক্তি পায় কার থেকে? না সূর্যের থেকে। আমি একটা কাহিনী প্রথমে বলেছিলাম যে এদের সৃষ্টি হলো কিভাবে। বলা হয় যে সূর্যেরই অংশ এই প্রত্যেকটি গ্রহ, সূর্য থেকেই এদের প্রত্যেকের সৃষ্টি। কালক্রমে গিয়ে সূর্যের মধ্যে বহু যুগ আগে একটি বিস্ফোরণ ঘটে, কারণ সূর্য একটি গ্যাসীয় পিণ্ড, অগ্নিপিণ্ড বলা হয়। তো সেই অগ্নিপিণ্ডের মধ্যে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ ঘটে যে টুকরো টুকরো হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, এবং কালান্তরে সেই টুকরো টুকরো অংশ থেকেই কিন্তু প্রত্যেকটা গ্রহের সৃষ্টি হয়। তো এই জন্য প্রত্যেকটা গ্রহ বাস্তবে কিন্তু সূর্যেরই অংশ, এবং সূর্য থেকেই তারা সমস্ত রকম শক্তি পেয়ে থাকে। এবং সূর্যের যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের দ্বারাই এরা সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে নিজেরই কক্ষপথে। এইবার সবচেয়ে বড় কথা হচ্ছে, পৃথিবীকে জ্যোতিষশাস্ত্রে গ্রহ হিসেবে বলা হয়নি, কারণ পৃথিবীতে আমরা বাস করছি। কিন্তু সমস্ত যে নবগ্রহ, সূর্য থেকে শুরু করে রবি, সোম, মঙ্গল, বুধ, শুক্র, শনি, রাহু, কেতু, এই যে নবগ্রহ ধরা হয় আমাদের জ্যোতিষের ক্ষেত্রে, এই নবগ্রহগুলো শুধুমাত্র কি পৃথিবীর উপরই প্রভাব ফেলে, নাকি পৃথিবী ছাড়াও তো আরো অন্যান্য গ্রহ আছে, তাদের উপরে কি কোনো প্রভাব পড়ে না? তো উত্তর হচ্ছে হ্যাঁ, প্রত্যেকটা গ্রহের উপরে, মহাকাশে অবস্থিত প্রত্যেকটা গ্রহের উপরেই এই নবগ্রহের প্রভাব পড়ে। এখানে আরো একটা প্রশ্ন হওয়া উচিত যে ইউরেনাস, নেপচুন, প্লুটোকে বাদ দিয়ে রাহু, কেতু, রবি এবং চন্দ্রকে কেন গ্রহ হিসেবে রাখা হলো? এর কারণটা কি? ইউরেনাস, নেপচুন, প্লুটো কি দোষ করেছিল? তারা কেন গ্রহ থেকে বাদ গেল, নবগ্রহ হিসাব থেকে তারা বাদ গেল? প্রথমত বাদ যায়নি, ইউরেনাস, নেপচুন, প্লুটো নবগ্রহ থেকে বাদ পড়েছে বটে, কিন্তু জ্যোতিষের ক্ষেত্রেও ইউরেনাস, নেপচুন, প্লুটোর একটি ভূমিকা রয়েছে। আমাদের যে ফোনে আমি একটা অ্যাপস বলেছিলাম, অ্যাস্ট্রোস্যাট, যেখানে প্র্যাকটিসের জন্য বলেছিলাম, দেখবেন ওখানে যখনই আপনারা কোন ছক বের করবেন কারো কোনো জাতকের বা জাতিকার, তখন ওই ঘরের 12টা ঘরের মধ্যে কোথাও না কোথাও দেখবে ইউরেনাস, নেপচুন, প্লুটো এই কথাগুলো লেখা থাকবে, লেখা থাকেও, কারণ ওদের একটা প্রভাব থাকে মানুষের জীবনের উপরে। মানুষের কেন, প্রত্যেকটা জীবের উপরেই ওদেরও নিয়ন্ত্রণ থাকে, ওদেরও প্রভাব থাকে। তবে হ্যাঁ, পার্সেন্টেজে ভাগ থাকে, ওদের প্রভাবটা খুব একটা কার্যকারী হয় না, তবুও প্রভাব থাকে।
যেরকম একদম ফাঁকা রাস্তাতে হোঁচট খেয়ে পড়ে যাবার মতন প্রভাব আর কি, কোনো কিছুই নেই, পা পিছলে পড়ে গেলাম, অথচ পরিষ্কার ভালো ফাঁকা রাস্তা। তো এই যে পা পিছলে পড়ে গেলাম, এই যে পাটা পিছলে গেল, এই ছোটখাটো প্রভাবগুলো কিন্তু ইউরেনাস নেপচুন প্লুটো এরা দিয়ে থাকে। কখনো ভালো কখনো খারাপ, ওটা ছকের উপর নির্ভর করে। তো এই যে বিষয়গুলো, পৃথিবীর উপরেই কিন্তু সমস্ত গ্রহ একত্রে প্রভাব বিস্তার করে না। যত গ্রহ আছে সৌরমণ্ডলে সেই সমস্ত গ্রহের ওপরেই কিন্তু নবগ্রহ প্রভাব বিস্তার করে। এইবার সূর্যকে গ্রহ হিসেবে ধরার একটি অন্যতম কারণ হচ্ছে সূর্য জীবনের স্রোত। সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছায় বলেই আজকে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে। এবং পঞ্চতত্ত্ব যে জিনিসটি আছে, তৃতীয় তেজ মরুদ্গম পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্ব পৃথিবীতেই পর্যাপ্ত মাত্রায় আছে এবং ব্যালেন্সিং পর্যায়ে রয়েছে, কেউ বেশি কেউ কম না, যার জন্য পৃথিবীতেই একমাত্র প্রাণের অস্তিত্ব রয়েছে। এত সুন্দর একটি জীবন পাওয়া যায় পৃথিবীতে, অন্যান্য কোনো গ্রহতে এত সুন্দর জীবনযাপন পাওয়া যায় না। তো যাই হোক, ওইটা আমাদের বিষয় না। প্রথমত সূর্যকে গ্রহ হিসেবে ধরা হলো এই কারণেই, কারণ সূর্য যেহেতু সমস্ত গ্রহের সৃষ্টিকর্তা এবং সমস্ত গ্রহের শক্তির উৎস হলো সূর্য, এবং মনুষ্য জীবন যেন যে কোনো জীবনের আধার হচ্ছে সূর্য, এবং সূর্য নিজের অক্ষের চারিদিকে ঘোরেও বটে। তো সেই জন্য সূর্যকে গ্রহ হিসেবে ধরা হলো, গ্রহের রাজা হিসেবে ধরা হলো। আর দ্বিতীয়ত চাঁদকে গ্রহ হিসেবে কেন ধরা হলো? চন্দ্রকে গ্রহ হিসেবে ধরার কারণ হচ্ছে চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করে। এই যে চন্দ্র পৃথিবীকে প্রতিনিয়ত প্রদক্ষিণ করে যাচ্ছে, আচ্ছা চন্দ্র পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে কতক্ষণ সময় লাগে বলতে পারবে? আড়াই দিন। একদিন? সঠিক উত্তর চাই। আড়াই দিন। অংশমান, অংশমান, স্যার দুদিন। দুদিন? ঠিক দুদিন? হ্যাঁ স্যার দুদিন। একটা মাসে অমাবস্যা কবার হয়, পূর্ণিমা কবার হয়? একবার অমাবস্যা হয়, একবার পূর্ণিমা হয়। একবার অমাবস্যা একবার পূর্ণিমা যদি হয়, তাহলে দুদিনে কি করে পৃথিবীকে পুরোপুরি কমপ্লিট করবে? পৃথিবীকে পুরোপুরি প্রদক্ষিণ করতে চাঁদকে একবারের তো সূর্যের সামনে আসতে হচ্ছে, একবার সূর্যের সঙ্গে আসতে হচ্ছে। যখনই সূর্যের একদম সোজাসুজি থাকছে তখনই তো পূর্ণিমা হচ্ছে, আর যখন সূর্যের কাছে চলে আসছে তখনই অমাবস্যা হচ্ছে। দুদিনের মধ্যে যদি পৃথিবীকে পুরোপুরি কমপ্লিট করে ফেলে প্রদক্ষিণ করা, তাহলে তো প্রতিদিন অমাবস্যা পূর্ণিমা হবার কথা, মানে একদিন অমাবস্যা একদিন পূর্ণিমা এরকম হবার কথা ছিল। হচ্ছে না তো? আচ্ছা, প্রথমত পৃথিবীকে একবার টোটালি প্রদক্ষিণ করতে চাঁদের সময় লেগে যায় ২৭ দিন, মানে প্রায় আমরা ধরে নিতে পারি ২৯ দিনের কাছাকাছি। কারণ মাসের মধ্যে একবারই পূর্ণিমা হয়, একবারই অমাবস্যা হয়, এটা আমাদের মাথায় নিয়ে চলতে হবে, কারণ আমরা চাঁদের সঙ্গে সঙ্গে এগোই তো।
চন্দ্রের সঙ্গে সঙ্গে আমাদের এগোতে হয়, এবং তিথিগুলো তো চন্দ্রের উপরে নির্ভর করে। যখন তিথি চন্দ্রের উপরে নির্ভর করে তাহলে চাঁদ 1 মাসে তো তিথি কমপ্লিট হবে, কারণ পূর্ণিমার মধ্যে একটা তিথি সার্কেল কমপ্লিট, আবার পূর্ণিমা থেকে অমাবস্যার মধ্যে আরেকটা তিথি সার্কেল পুরো কমপ্লিট হয়। তো এই জন্য 27.3 বলা হয় টোটাল অরবিট, মানে একদম পৃথিবীকে প্রদক্ষিণ করতে চাঁদের এই সময়টা লাগে। কেমন? তো এইবার এই যে চাঁদ এত দিন ধরে পৃথিবীকে একবার মাত্র প্রদক্ষিণ করলো, আর পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে? সৌমিত্র বাবু? 365 হ্যাঁ, 365 দিন সময় লাগে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে। সূর্যকে ঘুরে ফিরে একই জায়গায় পৃথিবী ফিরে আসবে। কিন্তু পৃথিবী যে কক্ষপথে ঘুরছে, পৃথিবী যে রাউন্ডে বা যে গতিতে ঘুরছে, সেটা তো 24 ঘন্টায় কমপ্লিট হচ্ছে। টোটালটা পৃথিবী একবার ঘুরছে 24 ঘন্টা। তো এইবার চাঁদ যে ঘুরছে 24 ঘন্টায়, আমাদের দিন রাত্রি হচ্ছে, আর চাঁদের কত ঘন্টায় হচ্ছে? চাঁদের হচ্ছে 12 ঘন্টা। আমি বলেছিলাম 360 ডিগ্রি কেন হয়, একটা প্রশ্ন আমি গত ক্লাসে রেখেছিলাম। এইখানেই লুকিয়ে আছে উত্তরটাতে, 360ই কেন হয়। এটা বুঝতে পারলাম না, কোশ্চেনটা বুঝতে পারলাম না। সরি। আচ্ছা, তো কি প্রশ্ন করছিলাম যেন? 360 ডিগ্রি। পৃথিবীকে চন্দ্র একবার মাত্র প্রদক্ষিণ করে, অর্থাৎ পুরো পৃথিবীর প্রদক্ষিণকে কমপ্লিট করে কতদিনে? মোটামুটি 1 মাস টাইম নেয়। ঠিক আছে, অ্যাকিউরেট টাইম 27 দিন, কেউ বলে, কেউ বলে 29 দিন। তো টোটালি দেখা যাচ্ছে মোটামুটি 1 মাস মতো সময় নিয়ে নেয়। পৃথিবীকে চাঁদের একবার মাত্র প্রদক্ষিণে সময় কত নিচ্ছে? 30 দিন ধরেছে আমি, 1 মাস। এবং
চাঁদ যে ঘুরছে, চাঁদ তো ঘুরতে ঘুরতে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তাহলে এই যে চাঁদ ঘুরছে, এই যে চাঁদ একবার মাত্র নিজের কক্ষপথে ঘুরছে, একবার মাত্র নিজের কক্ষপথে চাঁদ ঘুরতে সময় নিচ্ছে 12 ঘন্টা। আর 12 ঘন্টায় চাঁদ নিজে ঘুরছে আর পৃথিবীকে প্রদক্ষিণ করছে 1 মাসে। এইবার যদি 12 আর 30, অর্থাৎ 1 মাস মানে 30 দিন, 12 আর 30-কে গুণ করে দেওয়া হয়, কত উত্তর পাবো? 360। 360। এই জন্যই আমাদের প্রত্যেকটা সার্কেলকে 360 ডিগ্রি বলা হয়, এখান থেকে এসে 360 ডিগ্রি। আচ্ছা, এটা একটু পরিষ্কার করুন স্যার, যে এই যে চাঁদ মানে নিজে দাঁড়িয়ে আছে এক জায়গায়, আর সেখান থেকে একবার ঘুরলো, তাতে 12 ঘন্টা নিল। একদম সেই 12 ঘন্টা নেওয়ার জন্য আহ মানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যে চন্দ্র উদয় হচ্ছে, চন্দ্র অস্ত হচ্ছে, তার সাথে চন্দ্র ঘুরছে, একদিনে একবার ঘুরছে, 12 ঘন্টায় ঘুরছে। তো জিনিসটা কি একটুখানি মানে কিরকম যেন ক্লিয়ার হচ্ছে না। ঠিক আছে, ক্লিন করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখুন, হুম। এই ছবিটা দেখতে পাচ্ছেন স্পষ্ট? হুম। এই আমি ধরে নিচ্ছি এটা সূর্য না, এটা পৃথিবী, কেমন? ঠিক আছে। এটা পৃথিবী রয়েছে, এটা চাঁদ। হুম। এইবার পৃথিবী এখানে নিজের কক্ষপথে ঘুরছে, হুম। পৃথিবী ঘুরছে, ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করছে। ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করছে, ঠিক হ্যাঁ, আছে। চাঁদও ঠিক একই রকম ঘুরতে ঘুরতেই পৃথিবীকে প্রদক্ষিণ করে। হ্যাঁ, সেটা মানে আমি বলছি, পৃথিবী যে একবার ঘুরছে নিজের কক্ষে, এটাতে নিচ্ছে 24 ঘন্টা সময়, তাই তো? একদম, পৃথিবী নিজের কক্ষপথে একবার মাত্র ঘুরছে, 24 ঘন্টা সময় নিচ্ছে, দিন রাত্রি মিলিয়ে। হ্যাঁ, এবার সেরকম চাঁদ আপনি বলছেন 12 ঘন্টা নিচ্ছে। একদম, চাঁদও ঠিক তেমনি 12 ঘন্টা সময় নিচ্ছে, আচ্ছা। কেমন? এই যে 12 ঘন্টা চাঁদ সময় নিচ্ছে, এবার ঠিক যেমন পৃথিবী সূর্যকে টোটালটা প্রদক্ষিণ করে আসতে সময় নেয় 365 দিন, 365। তেমনি চাঁদও পৃথিবীকে টোটালটা প্রদক্ষিণ করে আসতে সময় নেয় 30 দিন। ও 1 মাসে পুরো একবার ঘুরে নিচ্ছে। 1 মাসে পুরো ঘুরে নিচ্ছে। আচ্ছা, তাহলে এটা একটা জিনিস বলুন, আচ্ছা মশাই, যে যদি 1 মাসে ঘুরছে পুরো পৃথিবীকে, তাহলে আহ, ওই যে আমরা যে পুরো বছরে দেখি চাঁদ 354 দিনে চাঁদের বছর শেষ হয়ে গেল, 354, 55 এরকম হয়। তো ওই 355টা মানে কি, ওই যে পৃথিবী আর চাঁদ মিলে পুরো সূর্যকে প্রদক্ষিণ করলো? একদম বা, আচ্ছা আচ্ছা, একটু ধীরে ধীরে বুঝতে হবে। তাহলে 12 ঘন্টায় চাঁদ ঘুরছে এক নিজের কক্ষে, আর পৃথিবী ঘুরছে 24 ঘন্টায়। আর এটা পুরো সার্কেল করছে 1 বছরে, আর চাঁদ পুরো সার্কেল করছে। এক হুম। মাস। কিন্তু স্যার তিথিটা কেন হচ্ছে তাহলে ওরকম? মানে কোনটা? তিথিটা আমরা দেখতে পাই, তিথিটা কখনো 15 দিনের হয়, আবার কোনোদিন 13 দিনের হয়, আবার কখনো 16 দিনের হয়ে যায়। হ্যাঁ, ওটা তো নির্ভর করে, ওটা দিনের উপরে, কারণ কোনো মাস 30 দিনে হয়, কোনো মাস 31 দিনে হয়, আবার কোনো মাস 28 দিনেও হয়। হুম। হুম। ওটা মাসের দিনের উপরে নির্ভর করে। অবশ্য মাসের দিনের উপরে বলা ভুল, কারণ চাঁদকে ধরেই তো এই মাস নির্মাণ করা হয়েছে। হুম। হুম। ঠিক আছে, তো ওটা সব সময় তো একই স্থিতিতে ঘোরে না, কারণ এইখানে আমাদের কিছুটা ব্যাপার বুঝতে হয়, গ্রহরা একই রেঞ্জে কিন্তু সবসময় ঘুরছে না, কখনো ওদেরও গতি বাড়ে, ওদেরও গতি কমে, যেটা ও। খুবই সামান্য ধীম গতিতে, যেটা এমনিতে বোঝাও যায় না। বিভিন্ন গ্রহের কারণে ওরা বাধাপ্রাপ্ত হয়, ওদেরও গতি কখনো বাড়ে কখনো কমে, যার জন্য ওদের গতিবিধির উপরে নজর রেখেই কিন্তু আমাদের এখানে মাস নির্মাণ হচ্ছে, কোনো মাস 30 দিনে যাচ্ছে, কোনো মাস 31 দিনে যাচ্ছে, কেমন? তো সবটাই ওদের উপরে নির্ভর করে। এবার রাশিরও খানিকটা নির্ভর থাকে বটে, রাশির মধ্যে কতক্ষণ অবস্থান করবে। কারণ এই যে প্রত্যেকটা রাশিকে দেখতে পাচ্ছি আমরা এখানে, যে এইগুলো সব রাশি এক একটা রয়েছে। এবার চাঁদ একটা রাশিতে কতক্ষণ থাকে বলেছিলাম? 2.5 দিন। 2.5 দিন মতন। তো এই যে চাঁদ আড়াই একটা দিন। রাশিতে 2.5 দিন মতো থাকছে, যদি পুরোপুরি আমরা পঞ্জিকা ফলো করি, ডিটেলস দেখতে যাই, তখন কিন্তু প্রত্যেক দিনই যে চাঁদ 2.5 দিন করে যে একটা রাশি থাকছে এটা কিন্তু নয়, কখনো কম কখনো বেশিও হয়ে যায়। হ্যাঁ। তো যার জন্য একদম অ্যাকিউরেট দেখতে গেলে তখন আমাদের অঙ্কের ফর্মুলায় আসতে হবে, তবে আমরা বুঝতে পারবো।
তবে ব্যাপারটা হচ্ছে যে এদেরও গতিবিধির উপরে আমাদের নজর রাখতে হয়। এদেরও গতিবিধি কখনো ধীর হয়, কখনো স্পিড হয়। একই রকম রেঞ্জে এরা ঘোরে না। যেরকম আমি যদি এখন বাইক নিয়ে বেরোই, বাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, আমি আমার রাস্তায় যাচ্ছি, ফাঁকা রাস্তা দিয়ে নয় যাচ্ছি, কিন্তু আমার স্পিড তো ওঠানামা করবেই। কখনো 40, কখনো 50, কখনো 60, আবার কখনো একটু নেমে যাবে, আবার কখনো উঠে যাবে। স্পিড ওঠানামা করবে, তাই এদেরও কিন্তু স্পিড ওঠানামা করে। আর এদের স্পিড ওঠানামা করে বলেই আমাদের মাসের মধ্যেও ফারাক থাকে। কোনো মাস 31-এ চলে যায়, কোনো মাস 32-এও চলে যায়, আবার 28-29-এও মাস শেষ হয়ে যায়। সবটাই চাঁদের উপরে নির্ভর করে, চাঁদের অবস্থানের উপরে নির্ভর করে, এবং নক্ষত্রের সংযোগ তো বিশাল এখানে। নক্ষত্র আসছি, নক্ষত্র আর টপিক আজকে আছে, নক্ষত্র আমরা পড়বো আজকে। তো এই জন্য যেহেতু চাঁদ 12 ঘন্টায় একবার ঘুরছে এবং পৃথিবীকে পুরোপুরি প্রদক্ষিণ করতে সময় নিচ্ছে 1 মাস মতন, এই কারণের জন্যই কিন্তু 360 ডিগ্রি, 12 × 30 করলে আমরা 360 পাবো। এইখান থেকেই সেই 360 ডিগ্রি এসেছে, না তো কোনো অঙ্কের ফর্মুলা থেকে, না তো পিথাগোরাসের সূত্রে, না তো আইনস্টাইন বলে গেছে। আসলে 360 কথাটা এইখান থেকে এসেছে। 360 ডিগ্রি কেন? 350 হতে পারতো, 340 হতে পারতো, বা 300 হতে পারতো, 360ই কেন? 360 হচ্ছে এই জন্য যে পৃথিবীকে টোটাল প্রদক্ষিণ করতে চাঁদের সময় লেগে যাচ্ছে 1 মাস মতো। এই জন্য যদি গুগলে আমরা সার্চ করি যে চাঁদ কতক্ষণে ঘুরছে, তো দেখতে পাবো যে কোথাও লিখছে 27 দিন, 27 দিন.3, আবার কোথাও লিখছে 29.2, আবার কোথাও লিখছে 30। সেই জন্য এত কনফিউশনের আগে এটাকে ধরেই নেওয়া হয় 1 মাস, আর সেইখান থেকে এসে 360 ডিগ্রি। কেউ একজন হ্যান্ড রাইজ করে আছেন, বলুন। শিপ্রা মুখোপাধ্যায়। শিপ্রা দেবী, আপনি হ্যান্ড রাইজ করে আছেন, কিছু বলতে চাইছেন? ঠিক আছে, যদি কিছু বলার না থাকে আপনি হ্যান্ড লোয়ার হ্যান্ড করে নিন। তো এইবার আমরা মোটামুটি বুঝতে পারছি যে 360 কেন হলো, বা চাঁদের অবস্থান এবং পৃথিবীর অবস্থান। তো এই জন্য চাঁদের যেহেতু এত গুরুত্ব রয়েছে পৃথিবীর ওপরে, সেই জন্য চাঁদকেও চন্দ্রকেও গ্রহ হিসেবে নেওয়া হয়েছে। তাহলে সূর্যকে কেন পেলাম বুঝে গেছি, চন্দ্রকে কেন পেলাম সেটাও বুঝে গেছি। এবার রাহু কেতুকে কেন নেওয়া হলো গ্রহের মধ্যে? রাহু কেতুর অবস্থান তো সোলার সিস্টেমে নেই, মহাকাশে নেই। তাহলে রাহু কেতুকে কেন নেওয়া হলো? রাহু কি? রাহু হচ্ছে এই যে 7টি গ্রহ, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7টি গ্রহের সমূহ ছায়া যদি কিছু হয়ে থাকে, সেই সমূহ ছায়াটাই হলো রাহু। কেমন? আর কেতু কি না, কেতু সেই ছায়াকে পূর্ণতা প্রদান করে, সেই হলো কেতু। অর্থাৎ একদিক থেকে বলা যায় ছায়া কয় প্রকারের হয়। সকালবেলায় সূর্য ওঠে, আবার সূর্যাস্ত হয় বিকেল বেলায়। এই সূর্য উদয় থেকে সূর্যাস্তের মধ্যে আমরা কত রকম ছায়া দেখতে পাই আমাদের নিজেদেরই। যখন একদম সকালে সূর্যটা মুখে বলুন, আমি মেসেজ এই মুহূর্তে ফলো করতে পারছি না। যখন সকালবেলায় একদম সূর্য ওঠে, সবে সবে মাত্র কিরণ ছাড়ছে, আলো দিচ্ছে,
তখন আমাদের ছায়াটা কিরকম থাকে? যদি সূর্যকে ছেড়ে দিই, আমরা সূর্যকে রাখলাম না, যখন সূর্য বা আমরা কোনো লাইটের মধ্যে আছি, নর্মাল কোনো লাইটের মধ্যে আছি, লাইটের কাছাকাছি আছি, তখন ছায়াটা কিরকম পড়ে? যখন আমরা আলোর খুব কাছাকাছি থাকি তখন আমাদের ছায়াটা খুব ছোট্ট হয়ে পড়ে এবং একদম কাছাকাছি ভাবে পড়ে, স্পষ্ট ছায়া আসে। আর যখন আলোর থেকে দূরে চলে যাই, আলোর থেকে আমরা অনেকটা দূরে আছি, তখন ছায়াটা কিন্তু খুব বড় হয়ে পড়ে এবং অনেক লম্বা দেখতে লাগে নিজেদেরকে, তখন খুব মজা লাগে। তো এইখানে ঠিক এই একই রকম ব্যাপার, রাহু কেতুর যে ব্যাপারটা রয়েছে এটাও ঠিক, দুজনেই ছায়া গ্রহ। এটা নির্ভর করে সূর্যের উপরে, কারণ সূর্য থেকে সমস্ত গ্রহ আলো পাচ্ছে এবং সেই প্রত্যেকটা গ্রহ যখন সূর্য থেকে আলো পাচ্ছে, আলো যেখানে আছে সেখানে ছায়া তো থাকবেই। তো ঠিক এই রকম ব্যাপার, যখনই সূর্যের কাছ থেকে, সূর্যের কাছাকাছি যে গ্রহগুলো থাকছে তাদের যে সমূহ ছায়াটা পাচ্ছি আমরা, সেই ছায়াটা হচ্ছে রাহু, ভয়ঙ্কর হয়ে থাকে। আর সূর্য থেকে যে গ্রহগুলো দূরে আছে তাদের যে ছায়াগুলো, সেগুলো খুব বড় বড় হয় এবং অস্পষ্ট ছায়া হয়, সেই ছায়াটাই হলো কেতু, যাকে দেখা যায় না। তাই ছায়া হলো দুই প্রকার, একটি স্পষ্ট আর একটি অস্পষ্ট। যেরকম এখন যারা লাইটের ঘরের মধ্যে বসে আছেন এই মুহূর্তে, বেডরুমের ভিতরে ইলেকট্রিক লাইট জ্বলছে, এখন আপনাদের ছায়াটা দেখুন অস্পষ্ট, খুব একটা যে সূর্যের আলোর সময় যেরকম স্পষ্ট ছায়াটা আসে সেরকম স্পষ্ট পাবেন না, অস্পষ্ট পাবেন। কারণ আপনি আলোর খুব কাছাকাছি নেই, আলো থেকে খানিকটা হলেও দূরে আছেন। আর যখন আলোর কাছাকাছি চলে আসবে, মধ্য গগনে যখন সূর্য থাকে তখন যেরকম ছায়াটা থাকে, বা আমাদের পিছন থেকে যখন লাইট মারা হয় তখন যে ছায়াটা থাকে, সেই যে বিরাট ছায়া হয়, লম্বা একদম ছায়া হয় এবং খানিকটা অস্পষ্ট হয় বটে, তো সেই ছায়াটা হলো কেতু। আর দুজনের কাজ কি? যে ছায়াটা আমাদের কাছাকাছি আছে এবং খুব শক্তিশালী হিসেবে, জোরালো হিসেবে আছে, সে কিন্তু আমাদের ঢেকে দিতে পারে, আমাদের তেজকে ঢেকে দিতে পারে, তো সেই হলো রাহু। আর যে ছায়াটা আমাদের দূরে পড়ছে গিয়ে, অর্থাৎ লম্বা হয়ে বিরাট হয়ে ছায়া পড়ছে কিন্তু অস্পষ্ট, সেই ছায়া আমাদের কোনো ক্ষতি সেভাবে করতে পারে না, আর সেই হলো কেতু। এই হলো রাহু আর কেতু। এবং ব্যাপার হচ্ছে এই যে রাহু আর কেতু, এদের আসলে বাস্তবে কাজটা কি জন্মছকের মধ্যে, আর এটা ফলটাই বা কিভাবে দিয়ে থাকে? এরা ফলটা ঠিক এইরকম ভাবে দেয়, রোগব্যাধি সপ্ত গ্রহের মধ্যে বা সপ্ত গ্রহের সমূহ ছায়াই তো এই রাহু কেতু। রবির কাছাকাছি যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলোর ছায়া রাহু, আর দূরে যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলোর ছায়া কেতু। এই যে সমূহ ছায়া রাহু আর কেতু রূপে আসলো, এরা কি করে না, এরা এরা হচ্ছে গ্রহদেরই প্রভাবকে নষ্ট করে। এই জন্য রাহু যে যে গ্রহের সঙ্গে অবস্থান করে সেই গ্রহের ক্ষমতাকে নষ্ট করে দেয়। যদি রবির সঙ্গে অবস্থান করে, রবি তো স্রোত, তেজের স্রোত, আলোর স্রোত, রবিকেও নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে রাহু। কিন্তু কেতু সেরকমটা করতে পারে না, কারণ কেতুর ছায়ার মধ্যে সেরকম শক্তি নেই, কেতুর ছায়ার মধ্যে সেরকম অন্ধকার নেই, সেরকম গাঢ়তা নেই, যার জন্য কেতু সেই ক্ষতিটা করতে পারে না, কিন্তু রাহু করে দেয়। একটা সম্পূর্ণ হাসি খুশি জীবনকে অন্ধকারে পরিণত একমাত্র রাহুই করতে পারে, কারণ তার মধ্যে অন্ধকার রয়েছে, সে এতটাই ছায়ায় প্রবল হয়ে উঠেছে, ছায়ার অন্ধকারে সে এতটাই প্রবল হয়ে উঠেছে, যেটা হাসি খুশি সচ্ছলতা, সচ্ছল জীবনকেও সে সম্পূর্ণ অন্ধকারে ভরিয়ে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। এটাই হলো রাহুর ক্যারেক্টার, আর সেই জন্য এটাকে রাহু নাম দেওয়া হয়েছে। কারণ রাহু কি না, রাহু সর্বগ্রাসী, রাহু সমস্ত কিছু গ্রাস করে নেয়। গ্রাস কি করে? অন্ধকার সমস্ত কিছু গ্রাস করে। যেখানে অন্ধকার আছে, যেখানে আলো নেই, সেটা অজ্ঞানতার অন্ধকারই হোক বা আলোর অভাবে অন্ধকার, যেমনই অন্ধকার হোক না কেন, অন্ধকার সর্বদা গ্রাসী হয়ে থাকে, ক্ষতিই করে। অন্ধকার থেকে সেভাবে লাভ কখনো পাওয়া যায় না। তো এই জন্যই সেই অন্ধকারের আর এক নাম হলো রাহু, যেখানেই অন্ধকার সেখানেই রাহুর বাস। তো এই হলো রাহু কেতু। রাহু কেতু নিয়ে আমরা আরো ডিটেলসে আলোচনা করবো, আরো আমাদের ক্লাস আছে। রাহু কেতু সম্পর্কে আরেকটি কথা আছে,
রাহু যাকে বাঁচায় তাকে কে মারে, আর রাহু যাকে মারে তাকে কে বাঁচায়। এত বড় কথা রাহুর সম্পর্কে বলা হয়েছে। কারণ রাহু অন্ধকার, হ্যাঁ ঠিক কথাই, রাহু অন্ধকার। আর যদি সেই অন্ধকারকে কেউ বশ করে নিতে পারে, অন্ধকারকেও যদি কেউ আয়ত্ত করে নিতে পারে, তার থেকে বড় শক্তিশালী আর কেউ হতে পারে না। তো সেই জন্য রাহুকে সাপোর্টে নিয়ে চলা খুব দরকার। কারণ রাহুকে বলা হয়েছে রাহু কলিযুগের রাজা। ঠিক যেমন আমাদের পঞ্জিকা যখন প্রতি বছরে বেরোয়, পঞ্জিকায় লেখা থাকে না আহ এবছরের রাজা কোন গ্রহ, মন্ত্রী কোন গ্রহ, রানী কোন গ্রহ, জলাধিপতিকে, ক্ষেত্রাধিপতিকে, এই যে মন্ত্রী কে হচ্ছে এবারের এই বছরের, এই যে প্রতি বছর বছর রাজা মন্ত্রী রানী হ্যান ত্যান সবার চেঞ্জ হচ্ছে। তো প্রত্যেকটা যুগের ক্ষেত্রে তাই থাকে। যেরকম সত্য যুগে রবি ছিল, হ্যাঁ ত্রেতা যুগে চন্দ্র এলো, তো এইরকম প্রত্যেকটা যুগের একটা করে রাজা থাকে। তো বর্তমান কলিযুগের রাজা হলো রাহু। হ্যাঁ করে দাও, আমি যাচ্ছি। হ্যাঁ, তো এই যে কলিযুগের রাজা রাহু, তো রাজাকে যে সাপোর্টে নিয়ে চলতে পারবে তার জীবন কখনোই থেমে থাকতে পারে না, খুব ভালোভাবেই চলবে। তো যাই হোক, আর বেশি ডিটেলসে ঢুকবো না এই এর মধ্যে। তো আমরা বুঝে গেলাম যে চন্দ্র, রাহু কেতু এবং রবি, এই চারটি গ্রহকে গ্রহের পর্যায়ে কেন নেওয়া হয়েছে, কারণ এদের প্রভাব পৃথিবীর উপরে সর্বোচ্চ। রাহু কেতুর প্রভাব আমরা বুঝতে পেরেছি, পুরোটা ক্লিয়ার হয়নি আমি জানি, কারণ আমি ক্লিয়ার করে নিচ্ছে করি। আমরা চন্দ্রের প্রভাবকে বুঝতে পেরেছি, চন্দ্রের কতটা এফেক্টিভ প্রভাব আমাদের পৃথিবীর ওপরে রয়েছে, এবং চন্দ্র সামলাচ্ছে কি, চন্দ্র জলকে সামলাচ্ছে, চন্দ্র জলাধিপতি, জোয়ার ভাটা ইত্যাদি সমস্ত কিছু চন্দ্রের প্রভাবেই হচ্ছে। চন্দ্রের শক্তির জন্যই আজকে আমরা জোয়ার ভাটা দেখতে পাচ্ছি, নদীতে জল আসছে, বান আসছে, সমুদ্র জোয়ার ভাটা হচ্ছে। চন্দ্রের প্রভাব আমাদের শরীরের উপরে সর্বোচ্চ হয়ে থাকে। এর কারণ কি, আমাদের শরীরের উপরে চন্দ্রের প্রভাব সর্বোচ্চ কেন, এর কারণ হলো চন্দ্র জলাধিপতি। চন্দ্রের ওপর বা চন্দ্র জলের ওপরে সব থেকে বেশি প্রভাব ফেলে। আর কোন জল, সেই জলকে অবশ্যই লবণাক্ত হতে হয়, কারণ লবণাক্ত জলের উপরেই চন্দ্রের প্রভাব সব থেকে বেশি পড়ে। এই জন্য নদীর ঢেউ খুব অল্প স্বল্প হয়ে থাকে, খুব বেশি হয় না। চঞ্চল বটে, কিন্তু সমুদ্রের মতন বড় বড় ঢেউ নদীর হয় না, কারণ সমুদ্রের জল লবণাক্ত, নোনা জল সমুদ্রে। আর সেই জলের ওপরেই চন্দ্রের প্রভাব সব থেকে বেশি, নদীর থেকেও বেশি প্রভাব সমুদ্রের ওপরে চন্দ্রের, কারণ সমুদ্রের জল নোনা লবণাক্ত। আর মানুষের শরীরে 70% জল আছে, জানি আমরা প্রত্যেকেই, আর 70% জলই কিন্তু লবণাক্ত। আমাদের শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্তের টেস্ট কেমন, লবণাক্ত, নোনা নোনা টেস্ট রক্তের। তো সেই পুরো সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন, রক্তের যে জায়গাটা, এটাকে কিন্তু পুরো চন্দ্র দিচ্ছে। এই জন্য যাদের একটুখানি চন্দ্রের ডিস্টার্ব থাকে, এর অমাবস্যা আসলেই মানসিক উদ্বেগ বেড়ে যায়। অমাবস্যা কি, অমাবস্যা হচ্ছে চন্দ্র সূর্যের সন্নিকটে চলে গিয়ে চন্দ্র নিজের ক্ষমতা হারিয়ে ফেলেছে, রাখতে পারছে না। তো তখনই মানুষের যাদের যাদের চন্দ্রের সমস্যা থাকে, এদের মানসিক উদ্বেগ বেড়ে যায়, উল্টোপাল্টা স্বপ্ন দেখে, ডিপ্রেশন চলে আসে, নানা রকম চিন্তা ভাবনা হয়। আবার যখন পূর্ণিমা হয়, পূর্ণিমার সময় দেখা যায় যে বাতের ব্যথা হয়, বাতের ব্যথা বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, পাগলাপোনা করছে। যখন চন্দ্র ফুল পূর্ণিমাতে আছে, একদম গোল চাঁদ যখন চলে আসে, তখন চাঁদের প্রভাব সব থেকে হাই লেভেলে থাকে। যখন একদম সূর্যের সপ্তমে রয়েছে, পূর্ণ প্রকাশ পাচ্ছে, তখন চন্দ্রের প্রভাব সব থেকে বেশি থাকে, শক্তিমান হয় চন্দ্র তখন। আর যার জন্য যদি চন্দ্রের সমস্যা থাকে, বাতের ব্যথা থাকে, রক্তের কোনো সমস্যা থেকে থাকে, মানসিক উদ্বেগ থাকে, তখন সেটা বেড়ে যায়। যারা একটু পাগল টাইপের হয়, পাগলের পাগলাপোনা কিন্তু পূর্ণিমার সময় খানিকটা বেড়ে যায়, দেখা যায়। এই হচ্ছে চন্দ্রের প্রভাব। তাই চন্দ্রকে আমাদের সব সময় খুব ধ্যানে রাখতে হয়, খুব গুরুত্বপূর্ণ জায়গায় রাখতে হয়। চন্দ্র যদি স্যার একটা বিষয় ছিল স্যার,
বলুন। আহ, এই কারণেই কি স্যার অনেক ক্ষেত্রে যে দেখা যায় যে অমাবস্যা পূর্ণিমা তিথিতে শরীরে হাত পা ব্যথা বেড়ে যায় অনেকের? হ্যাঁ, এই কারণেই তো, চন্দ্রের জন্যই হয় সেটা। এটার কাজে মধ্যে স্যার তো ত্রয়োদশীতে তো এফেক্ট করে এটা আমাদের। দেখুন, ত্রয়োদশী কি, ত্রয়োদশী থেকে পূর্ণিমার ডিস্টেন্সই বা কত? তখন তো চন্দ্র শুক্লপক্ষে যদি হয়, সে ত্রয়োদশী মানে তো হ্যাঁ, ফুল চাঁদ হয়ে গেছে, ফুল মুন তো হয়ে গেছে, গোল তো হয়ে গেছে। হ্যাঁ, 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 হয়ে গেছে। তাহলে এফেক্ট আসা শুরু হয়ে যাবে। মানে এটা রক্তের মধ্যে প্রভাবটা বেশিরভাগ হচ্ছে না? হ্যাঁ, চন্দ্র তো রক্তের মাধ্যম দিয়ে কাজটা করবে, কারণ আমাদের রক্ত লবণাক্ত, আর চন্দ্রের প্রভাব লবণ জায়গায়, লবণ জলে সব থেকে বেশি। তাহলে জলের মধ্যে যে অনেক সময় ফারার হিসাব থাকে, এটাও চন্দ্রের হিসাবেই অনেকটা থেকে যাবে না কি স্যার? জলে কি কি থাকে বুঝলাম না। জলের মধ্যে জলের মৃত্যুর একটা সম্ভাবনা থাকে যে স্যার, এটা তো না, জলের মৃত্যু টিত্যু গুলো আমাদের ছক থেকে বিচার করতে হবে, ওটা আলাদা জিনিস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এতটুকু চলবো স্যার, পরে বাকিটা বুঝে নেব। এত পর্যন্ত বুঝলাম না, কি বললেন? না, এখন পর্যন্ত এটা ঠিক আছে, পরবর্তী সময়ে এরপর ডিটেলসটা পেয়ে যাব পরবর্তী পর্যায়ে ক্লাসে। হ্যাঁ, মোটামুটি এটা আমি যতটুকু বললাম চাঁদ সম্পর্কে, হ্যাঁ, চন্দ্র সম্পর্কে, বুঝতে হ্যাঁ, পেরেছেন তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, পরিষ্কার স্যার। পরিষ্কার। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন, আরেকটা যে- কনফিউশন? হ্যাঁ, বলুন। আর একটা জিনিসও আমরা শুনে থাকি আছে মশাই, আমরা দেখি পুজো বইতে লেখা থাকে যে এক একটা তিথিতে আমাদের এক একটা জিনিস খেতে নেই। হ্যাঁ, যেরকম অষ্টমীর দিন নারকেল খেতে নেই, নারকেল, তারপরে নবমীর দিন লাউ খেতে নেই, তারপরে হ্যাঁ। এরকম করে বাদ আছে। এগুলো চাঁদের জন্যই বলা হয় না? না, এইগুলো হচ্ছে ওই পার্টিকুলার তিথিতে, যে তিথিতে যে খাবারগুলো নিষেধ করা হচ্ছে, ওই হুম হুম। তিথিগুলোর মধ্যে ওই সমস্ত খাবারে কিছু কিছু কীটের জন্ম হয়, আহ, কিছু কিছু পোকার জন্ম হয়। আর যখনই ওই খাবারটা আমরা ওই তিথিতে খাবো, তখনই সেই পোকাটা বা সেই জীবাণুটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে কঠিন রোগের হুম, সৃষ্টি করে। আচ্ছা। যার হুম জন্য পার্টিকুলার ওই ওই তিথিগুলোতে ওই ওই খাবারগুলো নিষেধ করা হয়েছে। হুম। খুব ভালো লাগলো আজকে এই আলোচনা। আর আমরা এখানে থাকি, আমি দেখেছি এখানকার ক্যালেন্ডারে স্যার লেখা থাকে যে কোন কোন মানে যখন কৃষ্ণপক্ষটা শুরু হয় না, হ্যাঁ। তখন এরা যে ওয়াইনটা বানায়, ভিনু বলা হয় এখানে। তো হুম। ভিনুটা বানানোতে, আঙুরটাকে পচিয়ে বানানো হচ্ছে, তার জন্য ওরা ওই কৃষ্ণপক্ষটাকে বেছে নিয়েছে। হ্যাঁ। ওই সময় ওরা বানাচ্ছে যাতে ওটাতে এটা কিন্তু এরা মানে আজকে যতই এরা অ্যাডভান্স হয়ে যাক, কিন্তু ওয়াইন বানানোর সময় এরা চাঁদকে খুব করা হয়, চাঁদকে খ্রিস্টানরাও এরাও এটাকে খুব করে, মানে রেসপেক্ট করে, ইন দ্য সেন্স ওই চাঁদের লাইট দিয়ে যে কাজটা করতে আমাদের সোমরস বানাবো বা বানাবো, সেইটার অত অথেন্টিক হবে। তো এটাও কিন্তু চাঁদের উপরে ডিপেন্ড করে এরা এই মাদক পদার্থ যেটা নেশার জিনিসগুলো সব বানায়। তো সেটাও ওরা চাঁদকে ফলো করে বানায়। চাঁদকে সেটাও ফলো করে দেখি বানাতে হবে, কারণ নবগ্রহের মধ্যে চন্দ্রের প্রভাবই পৃথিবীর ওপরে সব থেকে বেশি। সবচেয়ে বেশি। আর একদম ঠিক। চাঁদকে বাদ দিয়ে তো লিকুইড, মানে যেগুলো জল পদার্থ, সেগুলো চাঁদকে বাদ দিয়ে সম্ভবই নয়। সম্ভব না। হুম। চাঁদের প্রভাবকে থাকতেই হবে, নচেত করতে পারবে না। হুম। দেখবেন যখন পূর্ণিমার সময় ভরা জোয়ার থাকে, হুম। সময় কখনো সমুদ্রের কাছে যাবেন, যখন একদম রাত্রেবেলায়, বিশেষ করে যখন আকাশে চাঁদকে দেখা যাচ্ছে একদম পূর্ণিমাতে, তখন হুম। সমুদ্রের জলটা কিরকম ফুলে ওঠে। জোয়ার তো এমনি সময়তেও হয়, কিন্তু হুম। পুরো পূর্ণিমার দিনে, পার্টিকুলার ওই দিনটাতে যদি সমুদ্রে কখনো যাই, আমরা দেখতে পাবো যে সমুদ্রের জলটা কিরকম ফুলে উঠছে। সে ভাটা থাকুক হুম। বা জোয়ার থাকুক, যাই থাকুক না কেন, জলটা কিরকম ওটা ফুলে উঠছে। কিন্তু হুম। অমাবস্যাতে এরকম ফোলা জল দেখা যায় না। অমাবস্যাতে যেটা দেখতে পাবো, আমরা অমাবস্যা জলের স্রোত দেখতে পাবো। মানে জলকে কন্ট্রোল করার মতো কেউ নেই অমাবস্যাতে। চাঁদ তো জলকে কন্ট্রোল করে না, আর কন্ট্রোল তখনই করতে পারবে যখন চাঁদের মধ্যে শক্তি থাকবে, আর চাঁদের মধ্যে পূর্ণ শক্তি পূর্ণিমায় থাকে। অমাবস্যায় চাঁদের সমস্ত শক্তি শেষ হয়ে যায়। এই জন্য যখন অমাবস্যায় জোয়ার ভাটা হয়, তখন দেখবো জলকে কন্ট্রোল করার কেন, জল তখন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। আর যত জলের যে অঘটনগুলো হয়, জলের যে দুর্ঘটনাগুলো হয়, সেইগুলো বেশিরভাগ কিন্তু কৃষ্ণপক্ষে এবং অমাবস্যায় ঘটে থাকে। এই সুনামি টুনামি চলে আসা,
বিভিন্ন জলের স্রোতে ভেসে চলে যাওয়া, এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কৃষ্ণপক্ষ এবং অমাবস্যাতেই হয়ে থাকে, কারণ ওই সময় জলকে কন্ট্রোল করার মতন কোনো শক্তি নেই। প্রাকৃতিক দুর্যোগ এইগুলো কিন্তু সব বেশিরভাগ ক্ষেত্রে শুক্লপক্ষে হয় না এমনটা না, শুক্লপক্ষে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কৃষ্ণপক্ষে আমরা দেখতে পাবো। অমাবস্যায় তো বটেই, অমাবস্যার কাছাকাছি কোনো তিথিতে এটা হয়ে থাকে, কারণ চাঁদের তখন শক্তি ক্ষীণ। কেমন তাহলে চন্দ্র আজকে মোটামুটি ক্লিয়ার। চন্দ্র থেকে আমরা যদি বিচারে যাই, যেটা শিখেছিলাম, চন্দ্র আমাদের মনের কারক। চন্দ্র থেকে আমরা ব্যক্তির মন, মানসিকতা, ইচ্ছা এগুলোকে বিচার করে থাকি। তো এই জন্য আরেকটা জিনিস, যাদের বিশেষ করে কর্কট রাশি হয়, কর্কট রাশিদের মাথা বা ব্রেন সব থেকে বেশি চলে কিন্তু পূর্ণিমাতে, কারণ চন্দ্র নিজে কর্কট রাশির অধিপতি। এই কারণে যখনই দেখবো কারোর কর্কট রাশি আছে, ওর ব্রেন সব থেকে বেশি চলবে কিন্তু পূর্ণিমাতে বা শুক্লপক্ষে। শুক্লপক্ষে পুরোটাই ব্রেন মোটামুটি ভালো চলবে, তো পূর্ণিমায় সর্বাধিক উচ্চ পর্যায়ে ব্রেন চলবে, এবং দারুণ দারুণ আইডিয়া ওরা ওই দিন দিতে পারে পূর্ণিমাতে, কারণ চন্দ্র এদের অধিপতি। চন্দ্র সেই সময় পূর্ণ বলে আছে, সবল হয়ে আছে। এবং যাদের চন্দ্র থাকে, তাদের বিশেষ করে দেখা যায় যে হার্টের খানিকটা প্রবলেম আসে বটে, শরীরের মধ্যে জল জমে যাওয়া, যে যেমন জল জমে যায় না শরীরের বিভিন্ন অঙ্গে, তো সেখানে সেই সব জায়গায় জল টল জমে যাওয়া, ঘন ঘন সর্দি কাশি, ঠান্ডা লেগে যাওয়া, শ্লেষ্মা ইত্যাদি রোগগুলো কিন্তু চন্দ্র থেকেই আসে। চন্দ্র খারাপ থাকলে এই রোগগুলো আসে, ভালো থাকলেও দেয় বটে, এতটা ভালো থাকলে পীড়িত করে না, রোগ দেয় বটে কিন্তু পীড়িত করে না। আর খারাপ থাকলে রোগও দেয় আর পীড়াও দেয়, একসঙ্গে দুটোই দেয়। তো এই জন্যে চন্দ্রের গতিবিধির ওপরে আমাদের বিশেষ ধ্যান দিতে হবে। চন্দ্র প্রতি 2.5 দিনে একটি করে রাশি পরিবর্তন করে বেরিয়ে যাচ্ছে, আর এই 12টি রাশির মধ্যে চন্দ্রের সব থেকে পছন্দের রাশি কোনটা কেউ বলতে পারবেন? আমরা বেশি কিন্তু পড়েছি। রোহিণী। রোহিণী তো নক্ষত্র হলো, এগুলো রাশি। ও সরি। বৃষ রাশি। কেন? সেটা তো স্যার বৃষ এখানে উচ্চস্থ হয় বলে বললো। বৃষরাশিতে উচ্চস্থ। বৃষ রাশিতে চন্দ্র উচ্চস্থ হয়, সঠিক কথা, উচ্চস্থ হয় বটে, কিন্তু বৃষ রাশিতে চন্দ্রর প্রিয় রাশি বৃষ রাশিটাই। এইটা একমাত্র কারণ চন্দ্র উচ্চস্থ হয় সেটা নয়, এর একমাত্র কারণ হচ্ছে চন্দ্রের প্রিয় পত্নীর নাম রোহিণী, এবং সেই রোহিণী নক্ষত্রের অবস্থানই হচ্ছে বৃষ রাশির মধ্যে, যার জন্য চন্দ্রের বৃষ রাশি সব থেকে প্রিয়। আর বৃষ রাশি সব থেকে প্রিয় তখনই হয় যখন চন্দ্র বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে থাকে, তখন হয়তো দেখা গেল বৃষ রাশিতেই আছে কিন্তু অন্য কোনো নক্ষত্রে আছে, তখন কিন্তু চন্দ্র খুব একটা ভালো থাকে, মজায় থাকে, কিন্তু ততাধিক আনন্দে থাকে না যতটা রোহিণীর সঙ্গে থাকে। কেমন? তো যাই মোটামুটি আমরা এইটুকুটা বুঝতে পেরে গেছি। এইবার আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক, নক্ষত্রের টপিকে যাব, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। নক্ষত্রের টপিকটা আমাদের দেখতেই হবে, জানতেই হবে। আচ্ছা আচ্ছা, সেই ক্লাসগুলো আপনি রেকর্ডিং করছেন তো, মানে যেরকম আগে দিয়েছেন? রেকর্ডিং চলছে। হ্যাঁ, রেকর্ডিং চলছে। আচ্ছা সরি। দেখুন এই যে চার্টটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, আচ্ছা লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে? আমাকে একটু রিপ্লাই করবেন। হ্যাঁ হ্যাঁ, এখন নিজে বড় করে দেখে নিলে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ধন্যবাদ। আচ্ছা, আমাদের নক্ষত্রের সংখ্যা কত? কেউ একজন আনমিউট থাকুন, যে কোনো একজন আনমিউট থাকুন। আমি বলছি নক্ষত্রের সংখ্যা কত? 27। নক্ষত্রের সংখ্যা 27। রাশির সংখ্যা কত? 12। রাশির সংখ্যা 12, নক্ষত্রের সংখ্যা হলো
27। এইবার এই 12টি রাশির মধ্যেই 27টি নক্ষত্র আছে। এবার হিসেবটা কিরকম হবে? 12টি নক্ষত্র রাশির মধ্যে 27টি নক্ষত্র কি করে থাকতে পারে আবার সমানভাবে? এটাই আমাদের বিষয়, এটাই আমাদের বুঝতে হবে। এক একটি রাশি কত ডিগ্রি করে হয়, কার কার মনে আছে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। এক একটি রাশি হয় 30 ডিগ্রি করে। তো এই যে নক্ষত্রগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, এইটা নক্ষত্রের নাম। এই দিকে যে গ্রহের নামগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এই নক্ষত্রের অধিপতি। যেরকম অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, এই তিনটে নক্ষত্রের অধিপতি কারা কারা? না, অশ্বিনীর অধিপতি কেতু, ভরণীর অধিপতি শুক্র, কৃত্তিকার অধিপতি রবি। হয়ে গেল। আবার কৃত্তিকা হয়ে গেল, আবার রোহিণী, মৃগশিরা, এখানে দুটো এলো। রোহিণীর অধিপতি চন্দ্র, মৃগশিরার অধিপতি মঙ্গল। ঠিক এইভাবে প্রত্যেকটা নক্ষত্রের নাম লেখা আছে এবং তাদের অধিপতি গ্রহের নাম লেখা আছে। এবার আমি একটা কথা বলেছিলাম, ডিটেলসে বলিনি, একটা কথা বলেছিলাম যে এক একটি নক্ষত্রের 4টি করে পদ হয়, মনে পড়ছে? হ্যাঁ, এক একটি নক্ষত্রের 4টি করে পদ হয়। এইবার এখানে একটিখানি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, অঙ্কের খানিকটা ব্যাপার এখানে আমাদের বুঝতে হবে। এমন কিছুই না, খুবই সহজ ব্যাপার। এক একটি নক্ষত্র 4টি পদে বিভক্ত থাকে, 4টি পদ এক একটি নক্ষত্রের। এবং যখনই একটি নক্ষত্র 4টি পদে আসে, তখন তার টোটাল ডিগ্রি হয় 13 ডিগ্রি 20 মিনিট। যেমন এখানে অশ্বিনী নক্ষত্র আছে, তাহলে অশ্বিনী নক্ষত্র গ্রহ হচ্ছে কেতু, এবং এর পুরোপুরি দেখতে পাচ্ছি মেষ রাশিতে রয়েছে। মেষ রাশিতে 3টে নক্ষত্র আছে। কি কি আছে? অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, এই 3টে নক্ষত্র মেষ রাশিতে অবস্থান করছে। এবং অশ্বিনী নক্ষত্র পুরোপুরি 4 পদ পেয়েছে, ভরণী নক্ষত্র পুরোপুরি 4 পদ পেয়েছে, কৃত্তিকা নক্ষত্র কিন্তু পেয়েছে মাত্র 1 পদ। বাকি 3 পদ এখন মাইনাসে রান করছে, পাইনি। এবার যদি মেষ রাশিকে আমরা বিচার করি, মেষ রাশিকে বিচার করতে গেলে এই যে অশ্বিনী নক্ষত্রটা 4 পদ পেল, তার মানে কত ডিগ্রি পেল পুরোপুরি ভাবে? না, একটি নক্ষত্র 4 পদ পেয়ে যায় তখন সে টোটাল পায় 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে 1 পদ সমান কত ডিগ্রি হবে? এক একটি নক্ষত্রের 1 পদ সমান 3 ডিগ্রি 20 মিনিট। 3 ডিগ্রি 20 মিনিট 1 পদে। যদি একটি নক্ষত্রের 1 পদে 3 ডিগ্রি 20 মিনিট হয়, তাহলে 4 পদে এই তো তোমার সন্দীপ বাবু কিছু বলতে চাইছেন আপনি? আর একটু, হ্যাঁ স্যার। কিছু বলছেন? না স্যার, হঠাৎ করে লেগে গেছিল, হাত লেগে গেছিল। আচ্ছা, অশ্বিনী নক্ষত্র এখানে 4টি পদ পেয়েছে এবং একটি পদে সে ডিগ্রি পেয়েছে 3 ডিগ্রি 20 মিনিট। একটি নক্ষত্র একটি পদে যদি 3 ডিগ্রি 20 মিনিট পায়, তাহলে 4টি পদে কত পাবে? 13.3 যেটা বললেন। হিসাব করতে হবে। 4টি পদে কত পাবে? খুব সিম্পল হিসাব, এমন কিছু কঠিন ব্যাপার নেই। 13.20 হলো না? হ্যাঁ, 13.20 আপনি বললেন, মানে 324 কে দিয়ে মাল্টিপ্লাই করলে 12, আর ওইদিকে 80 হচ্ছে, সেটাকে 13.20 এরকম নিচ্ছে, তাই তো? হ্যাঁ, 80 হচ্ছে, মানে ওটা হচ্ছে 20 মিনিট, তো 60 মিনিটে 1 হুম, ঘন্টা হয়। 1 ঘন্টা হলো, তাহলে সেটা 1 মিনিট একটা। 60 মিনিটে যখন 1 ঘন্টা হবে, তখন 1 বাড়িয়ে নেওয়া হলে 1 ডিগ্রি বেড়ে গেল, হুম হুম 13 ডিগ্রি হয়ে গেল। আর 13 ডিগ্রি 20 হাতে পড়েছিল, 60 মিনিট নিয়েছি আমরা, 20 তো পড়ে আছে এখনো, হুম সেই হয়ে গেল 13 ডিগ্রি 20 মিনিট। 4টি পদে একটি নক্ষত্র পাচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। আমাদেরকে দেখতে হবে যে রাশিটা 30 ডিগ্রি, আমাকে 30 ডিগ্রি কভার করতে হবে তো। তাহলে রাশিটা 30 ডিগ্রি, আমরা এখানে একটি নক্ষত্রের 13 ডিগ্রি 20 মিনিট পেয়ে গেছি। আবার সেকেন্ড নক্ষত্র ভরণী, সেও দেখছি 4 পদ, মানে এও 13 ডিগ্রি 20 মিনিট পেয়ে গেলাম। তাহলে 13 13 26, 20 20 40, অর্থাৎ 26 ডিগ্রি 40 মিনিট হাতে পেয়ে গেছি আমরা, দুটো নক্ষত্রকে মিলিয়ে, তাই তো? হ্যাঁ তারপরে লাস্ট হচ্ছে কৃত্তিকা। কৃত্তিকা মাত্র 1 পদ পেয়েছে। 1 পদ মানে কত হবে? 3 ডিগ্রি 20 মিনিট। হ্যাঁ
তাহলে আগে কত পেলাম? 26 ডিগ্রি কত পেয়েছিলাম? 40। 26 ডিগ্রি 40 মিনিট পেয়েছিলাম। আবার শেষকালে পেলাম কত? 3 ডিগ্রি, 3 ডিগ্রি 20 মিনিট। এবার দেখুন 30 ডিগ্রি কভার হয়ে গেছে, কারণ 26 আর 3 কত? 29। হুম আর আগে ওদিকে 40 মিনিট আর এদিকে 20 মিনিট, 40 20 60, 1 ঘন্টা কমপ্লিট। হুম তার মানে 30 ডিগ্রি কভার হয়ে গেল। হুম প্রত্যেকটি রাশির সঙ্গে একই জিনিস ঘটেছে। আচ্ছা, কিন্তু 4 পদ মানে এক পদে তো বলা হয় কত ঘন্টা? এক পদে এক কত? পদে না, বুঝলাম। 4 পদ মানে কি? 4 পদ মানে কি? একটি নক্ষত্র 4 পদে পূর্ণতা পায়। হুম কেমন? তাই সেইটা কত সময়? প্রত্যেকটি টাইমটা নক্ষত্রের কত? 4টি করে পদ। হ্যাঁ, কিন্তু টাইমটা কত একটা নক্ষত্রের? খুবই হিসাব, সিম্পল হিসাব তো। দেখুন, আমি যদি একটা নক্ষত্র একটি পদে কতক্ষণ পাচ্ছে? 3 ডিগ্রি 20 মিনিট, তাই তো? এবার আমরা ধরছি হুম 60 মিনিটে 1 ডিগ্রি, 60 মিনিটে 1 ডিগ্রি ধরা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। 60 মিনিটে 1 ডিগ্রি হলে এবার হিসাব করতে হবে 13 ডিগ্রি 20 মিনিট পাচ্ছি আমরা। 13 ডিগ্রিতে কত মিনিট আসছে? আচ্ছা আচ্ছা। বোঝা গেল? হুম কে উত্তর দিতে পারে দেখি, 13 ডিগ্রিতে কত মিনিট আসছে? আমি বলবো না, এটাকে উত্তর কে দেয় দেখবো। 5 ঘন্টা 20 মিনিট? না, তাড়াহুড়ো করে। 4 3 12 আর 1 ঘন্টা বললেন, তাহলে 13, 5 ঘন্টা, 5 ঘন্টা 20 মিনিট। 5 ঘন্টা? না, দেখুন, 13.20 হচ্ছে একটাতে লাগছে, তো একটা যদি হয় 5 ঘন্টা। না, খুবই সহজ এক হিসাব ডিগ্রি। তো, 1 ঘন্টায় তো 1 ডিগ্রি পাচ্ছে। ও সরি সরি, না না, হ্যাঁ, আমি তাহলে ভুল করছি। তাহলে তো 13 ঘন্টা এখানেই হয়ে গেল। হ্যাঁ, 13 ঘন্টা 20 মিনিট। হুম খুবই সহজ হিসাব, এমন কিছু ব্যাপার নেই। 13 ঘন্টা 20 মিনিট, আমার ছোট্টখাটো হিসাবটা নিয়ে কত জটিলতায় কত ঘুরে ফিরে চলে এলাম। না, আমি কিছু 13 ঘন্টা 20 মিনিট বলছি স্যার, কিন্তু 4 পাদ বলা হচ্ছে, তাহলে প্রথম পাদে হচ্ছে কত? 3 ঘন্টা 20 যেটা বললেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হুম হুম। আচ্ছা, ঠিক আছে, এবার ঠিক আছে। এবার ক্লিয়ার? বোঝা গেছে? সবাইকে জিজ্ঞেস করেন, আমি যেটা বুঝলাম যে এক পাদে হচ্ছে 3 ঘন্টা 20 মিনিট। এই 3 ঘন্টা 20 মিনিট করে 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে আমি পাচ্ছি 13 ঘন্টা 20 মিনিট। 13 ঘন্টা 20 মিনিট মানে ওটা হচ্ছে 13 ডিগ্রি কভার করছে, আপনি বলছেন 13 ডিগ্রি, 13.20। আচ্ছা, একদমই তাই। ঠিক আছে, মানে 1 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর দেখুন, এখানে অশ্বিনী ভরণী কৃত্তিকা 3টে নক্ষত্র পেয়েছিল মেষ রাশি। তো এই 3টে নক্ষত্র পাওয়ার পর এই যে রবি বা কৃত্তিকা নক্ষত্র মাত্র 1 পদ পেয়েছে মেষ রাশিতে। তাহলে এরও 4 পদ হবে। বাকি 3 পদ কোথায় গেল? না, বাকি 3 পদ দেখতে পাচ্ছি বৃষ রাশিতে গিয়ে মিশেছে। তাহলে এখানে কৃত্তিকার 3 পদ পেয়েছে, রোহিণী এখানে পুরোপুরি 4 পদ পেয়েছে বৃষ রাশিতে, আর মৃগশিরা পেয়েছে 2 পদ। আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং, লক্ষণীয় আমাদের, আমরা যখন প্রত্যেকটি রাশিকে দেখবো এই পদগুলোকেও খেয়াল করব, প্রত্যেকটি পদ এক একটা রাশিতে কিন্তু 9টা করে পদ থাকবে। যেমন প্রথম রাশি যে এটাকে যদি দেখি, মেষ রাশিকে 4 4 8 1 9, এটা কিন্তু 9টা করেই থাকবে। 9টা পদেই কিন্তু পুরো 30 ডিগ্রি কভার হবে, এটাই সিস্টেম। তো আমরা মেষ রাশিতে দেখতে পাচ্ছি কাকে কাকে পেলাম, কোন কোন গ্রহগুলোকে পেলাম। না, কেতুকে পেলাম, শুক্রকে পেলাম এবং রবিকে পেলাম। এবং এই রাশির অধিপতি স্বয়ং মঙ্গল। এই জিনিসটা নিয়ে আমি নেক্সট ক্লাসে ভালো করে ডিসকাশন করবো, যে রাশিগুলো যে তৈরি হয়েছে এদের ক্যারেক্টার কিরকম হবে এক একটা গ্রহের প্রভাব অনুযায়ী। কারণ এই 3টে গ্রহের প্রভাব আছে মেষ রাশির ওপরে। কোন কোন গ্রহের প্রভাব? না, কেতু শুক্র রবি, এই 3 গ্রহের প্রভাব আছে মেষ রাশির ওপরে।
কিন্তু এইখানে কিন্তু আছে, এই 3 গ্রহের মধ্যে কোন গ্রহের প্রভাব সব থেকে বেশি পড়েছে? এই 3 গ্রহের মধ্যে যেটা দেখা যাচ্ছে, কেতু এবং শুক্র, এই 2 গ্রহের প্রভাব মেষ রাশিতে সর্বাধিক পড়েছে। কেন? কারণ এই 2 গ্রহের যে নক্ষত্র অশ্বিনী এবং ভরণী, এই 2 নক্ষত্রই পুরোপুরি 4 পদ করেই পেয়েছে। এই কারণে শুক্র এবং কেতুর নক্ষত্র পুরোপুরি 4 পদ করে পাওয়ার জন্য শুক্র কেতুর প্রভাবই সর্বাধিক মেষ রাশিতে। রবির প্রভাব বেশি নেই, মাত্র 1 পদ পেয়েছে, বাকি 3 পদ চলে গেছে বৃষ রাশিতে। এই জন্য রবির প্রভাব খুব একটা বেশি মেষের মধ্যে থাকছে না। তারপর যদি রোহিণীকে দেখা যায়, বৃষ রাশিকে দেখা যায়, বৃষ রাশির মধ্যে কৃত্তিকা রবির প্রভাব পড়েছে 3 পদ, রোহিণীর প্রভাব পড়েছে 4 পদ এবং মৃগশিরার প্রভাব পড়েছে 2 পদ মাত্র। এই চারটাকে ভালো করে দেখে নিন একবার পুরোপুরি। সেটা করলে চারটা আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। এই চারটার মধ্যে আমাদের টোটাল নক্ষত্রের নাম, বাদিকে রাশি আমরা সবাই জানি, কোন প্রত্যেকটা রাশির নাম আমরা জানি, ডিটেলসে জানি। তো সেই প্রত্যেকটা রাশিতে আমরা 3টে করে নক্ষত্রকে পেয়ে যাব। কেমন? তবে 3টে আলাদা আলাদা নয়, সবই একটা নক্ষত্রকে বা অনেকবার রিভিউ হতে দেখবো আমরা। তো আমার মেইন যে ব্যাপারটা ছিল, যেটা বোঝার জিনিস, সেটা হচ্ছে পদগুলো। তো এই পদগুলো আমরা মোটামুটি ক্লিয়ার করেছি যে কিরকম ভাবে পদগুলো আসছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে 30 ডিগ্রি কভার করে যাচ্ছে। এদিকে 9টা পদ ক্লিয়ার হয়ে যাওয়া একটা রাশির মানে এদিকে কিন্তু পুরোপুরি 30 ডিগ্রি ক্লিয়ার হয়ে যাওয়া। তো এইটুকু বোঝা গেছে। এবার 30 ডিগ্রি পুরোপুরি ক্লিয়ার ক্লিয়ার কি করে হচ্ছে? আচ্ছা স্যার, এটা ফিক্স কি না এটা একটা আপনি বানিয়েছেন? এটা এটা সবসময় এরকমই হবে? এটা সবসময় এরকমই হবে, এটা ফিক্সড একদম। ও মানে প্রতি সবসময় যখন কি বলি অশ্বিনী নক্ষত্র হবে, তাহলে সেটা মেষ রাশিতেই থাকবে? অবশ্যই। কি মেষ রাশিতে থাকবে? চন্দ্র? চন্দ্র। আহ চন্দ্র যখন মেষ রাশিতে থাকবে, তখনই অশ্বিনী ভরণী আর এটা হবে কৃতিকা? একদম। বাহ! আচ্ছা, এটা ফিক্স জিনিস, এটা কি সবসময় এরকমই হয়? তো এটা সবসময় টাইমের কোনো হেরফের হয় না? কি এই টাইমিংটা যে আছে, হ্যাঁ, টাইমিং? নক্ষত্রের যে টাইমিং আছে, যে হ্যাঁ, 3 ঘন্টা 20 মিনিট করে দিচ্ছে, ওটাও ফিক্স? এটাও ফিক্সড একদম। আচ্ছা, এটাও দেখুন স্যার, ফিক্সড। এটা তো আসলে ব্যাপারটা কি জানেন তো, এই যে আমি আগের দিনে বলেছিলাম প্রথম ক্লাসে, যে এই যে মেষ কি এরকম মেষের মতন দেখতে কেন? কারণ ওই রাশিটা নক্ষত্র যেরকম ভাবে আছে, সেই নক্ষত্রগুলোর ওরকম দেখতে, আমি এরকম বলেছিলাম তাই না, খুব শর্টের উপর দিয়ে। হুম আসলে হুম। ব্যাপারটা হচ্ছে, এই মেষটাকে মেষ এরকম দেখতে কেন হলো, এর কারণ হচ্ছে এই 3টে নক্ষত্রের সংযোগে, অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা। আমাদের ধরুন, আমাকে বলা হলো আমাদের 10 জনকে 2 কাঠা করে জমি দেওয়া হলো। এবার 10 জনকে বলা হলো এই 2 কাঠা জমির ওপরে তোমরা তোমাদের বাড়ি বানাও। তাহলে আমরা 10 জন যদি 2 কাঠা করে জমি পাই, তো 10 জন কি একই প্যাটার্নে একই রকম বাড়ি বানাবো নাকি একটু আলাদা বানাবো? একটু আলাদা বলবো। একটু আলাদা আলাদা বানাবো। কিন্তু জমিটা কি যাতে বাড়বে না কমবে? না, জমিটা তো ওটাই থাকবে। এক্স্যাক্টলি, জমিটা একই থাকবে। তো সেই জন্য 30 ডিগ্রি যে ঘরের মাপ, 30 ডিগ্রি ঘরের মাপগুলো সেম, কিন্তু এদের আকৃতি প্রকৃতিগুলো আলাদা। সেটা একমাত্র নক্ষত্রের জন্য। এই অশ্বিনী ভরণী আর কৃত্তিকার গঠনটাই এই মেষের মতো। এই 3টে গ্রহ মিলে এর মেষের গঠনটাই তৈরি করেছে এইরকম। ঠিক তেমনি কৃত্তিকা রোহিণী মৃগশিরা, এই 3 জন মিলে এই বৃষের গঠন এসছে। মৃগশিরা আদ্রা পুনর্বসু, এই 3 জন মিলে এই মিথুনের গঠনটা এসছে। পুনর্বসু পুষ্যা অশ্লেষা, এই 3 জনের সংমিশ্রণে এই কর্কটের যে ক্যাংরা যে দেখতে পাচ্ছি আমরা, এর চিত্রটা এসছে, এর আকৃতিটা এসছে। তো ঠিক এই একই রকম ভাবে প্রত্যেকটা নক্ষত্রের মিশ্রণে এই রকম গ্রহের আকৃতি প্রকৃতি, এই রাশির আকৃতি প্রকৃতিগুলো এসছে। মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, এই 3টি নক্ষত্রের সংযোগে সিংহের সৃষ্টি হয়েছে। মানে এমনই এদেরকে দেখতেই এমনই, যখনই 3 জনেরা পাশাপাশি দাঁড়িয়ে পড়লো, পাশাপাশি অবস্থান করলো, তখনই কিন্তু আকৃতি হয়ে গেল সিংহের মতো। কেমন? তো এই আকৃতি, প্রত্যেকটা রাশির আকৃতি প্রকৃতি আসলে কিন্তু নক্ষত্রের দান।
আর সেই নক্ষত্রগুলো এইগুলো। কেউ কিছু বলতে চাইছেন? শঙ্কর বাবু বলুন। হ্যাঁ স্যার। স্যার সব সব ঘরে পদ আছে ৯টা। এই মঘা, যে মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, এখানে 10টা দেখাচ্ছে, এটা কি প্রিন্টিং মিস্টেক স্যার? ও হো হো হো, হ্যাঁ, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। দেখুন, আপনি নিজে বুঝতে পারবেন প্রিন্টিং মিস্টেক কি করে হলো। দেখুন এখানে কি আছে, উত্তর ফাল্গুনী লেখা আছে তো, হ্যাঁ, উত্তর ফাল্গুনী রবি এখানে 2 2 পেয়েছে, রয়েছে, আবার নিচে 3 হয়ে গেছে, তাই। 5 হ্যাঁ। হয়ে গেল। হুম। এখানে এটা 1 হবে, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা সরি ঠিক আমার, স্যার। এটা 1 হবে। দেখুন এবার মিলেছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। ভালো করে চারটা একবার দেখে নিন, চারটা আজকে গ্রুপে দিয়ে দেবো, অসুবিধা নেই, আপনি চার গ্রুপে পেয়ে যাবেন। এবার আমি আরেকটা জিনিস বোঝাবো, আপনারা নিজেরা হিসেব করুন। এই যে এক একটি ঘরে আমরা কত করে পদ পাচ্ছি, 9টা করে পদ পাচ্ছি। যেমন 4 4 8 একে 9, 3 4 7 7 2 9, 4 2 6 6 3 9, 4 4 8 একে 9, 4 4 8 একে 9, 3 4 7 2 9। এই যে প্রত্যেকটা ঘরে আমরা 9 9 9 9 করে পদ পেলাম। কটা ঘরে পেলাম না, 12টা ঘরে পেলাম। এই যে 12টা ঘরে আমরা 9টা করে পদ পেলাম, তাহলে 12 ইন্টু 9 কত হয় সংখ্যায়? 108। 108। এইবার বুঝতে পারছেন আমাদের জপের সংখ্যা আর 108 কেন হয়? হোমের সময় যখন আহুতি দেওয়া হয়, সে আহুতির সংখ্যা 108 কেন হয়? প্রত্যেকটা স্যার বীজের এটা আরেকবার বলুন। কেন হয়? কেউ হ্যাঁ কিছু বলছি, এটা আরেকবার রিপিট করুন। এটা রিপিট বলতে দেখুন, প্রত্যেকটা ঘরে যে নক্ষত্রগুলো রয়েছে, 3টে করে নক্ষত্র রয়েছে, আর 3টে করে নক্ষত্রের মিশ্রণের পদ পাচ্ছে 9 করে। এক হ্যাঁ, একটি 9টা রাশিতে পাচ্ছি। 9টা করে পদ পাচ্ছে। তাহলে রাশি হ্যাঁ। কটা? 9টা। রাশি 9টা কি করে হলো? ওই ইয়েটা, হ্যাঁ, রাশি হচ্ছে গিয়ে 12টা। 12টা রাশি আর 9টা করে পদ, হ্যাঁ, 12 9 কত? 108। 108। এবার পুরোপুরি ক্লিয়ার যে 108 কেন জব করা হয়, আমাদের 108 সংখ্যাটা এত গুরুত্ব কেন? হ্যাঁ। নক্ষত্রের জন্যই এত কিছু। এক মিনিট। ঠিক আছে। হ্যাঁ, তো যেখানে ছিলাম আমরা, এই নক্ষত্রের আমাদের যেটা করতে হবে, টাস্ক হচ্ছে এই নক্ষত্রের 27টি যে নক্ষত্র আছে, প্রত্যেকটি নক্ষত্রের নাম এবং অধিপতি গুলোকে আমাদের মুখস্থ করতে হবে। মানে এই যে চারটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই পুরো চারটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। একটু সমস্যা হবে, একটু কষ্ট হবে বটে, তবে এর একটা খুব সহজ পদ্ধতি আছে মুখস্থ করার। আমরা নিজের হাতের আঙুলের মধ্যেই সেই পদ্ধতিকে ইউজ করে প্রত্যেকটা রাশির নাম, প্রত্যেক নক্ষত্রের নাম, তাদের অধিপতির নাম আমরা খুব সহজে মনে রাখতে পারবো। আমি সেটা পরের ক্লাসে শিখিয়ে দেবো যে আমাদের টেকনিক কি ইউজ করবো আমরা। তবে তার আগে আমি এটা গ্রুপে পাঠাচ্ছি, এটা আপনারা ভালো করে দেখুন, জিনিসটাকে বোঝার চেষ্টা করুন যে আসলে কিভাবে এ কাজ করছে বা কিভাবে এটা রুল করছে।
আর আজকে শুধু আমরা জানলাম 360 ডিগ্রি 108 এর সম্পর্কে। 24 ঘন্টা কেন হয় সেটাও আমরা জানি, পৃথিবীর জন্য 24 ঘন্টা দিন রাত্রি বলা হয়। এইবার 60 মিনিটেই 1 ঘন্টা হলো, এটাও কিন্তু জ্যোতিষ থেকেই এসছে। 60 মিনিটকেই 1 ঘন্টা ধরা হয় কেন? 60 সেকেন্ডকেই 1 মিনিট ধরা হয় কেন? এটাও কিন্তু জ্যোতিষের ক্যালকুলেশন থেকেই এসেছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে এইগুলোর মধ্যে, আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো এগুলো নিয়ে, যে 60 সংখ্যাটাকে এত বেশি গুরুত্ব কেন দেওয়া হচ্ছে? ওদিকে 360, এদিকে শুধু 60। 60 সংখ্যাকে এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে? 60-এর মধ্যে আছেটা কি? কারণটা কি 60-এর? 100 সেকেন্ডে হতে পারতো, 100 মিনিটে 1 ঘন্টা হতে পারতো, 60 কেন? 50 হলে না বুঝতাম, হ্যাঁ ঠিক আছে, 50-এ 1 ঘন্টা হয়েছে, অসুবিধা নেই, 50% ফিগারে আছে। 50ও নয়, 10ও নয়, আবার 100ও নয়, হয়ে গেল কত না 60। কেন 60 কেন? কারণটা কি? এইগুলো আমরা জানবো ধীরে ধীরে, একদিনে সব দেবো না, বদহজম হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে, গ্যাস হয়ে যেতে পারে। যাই আজকে একদম ঠিক, আজকে অনেক কিছু হয়ে গেছে। আচ্ছা, একটা খালি অনেক কিছু বলে দিতেন, একটা কথা যেতে যেতে জিজ্ঞেস করি। আচ্ছা সেই এই যে আপনি যে আমরা যে লিস্টটা দেখছি যেখানে গ্রহপতিগুলো বলা হয়েছে, হুম, এটা কি পুরো ভারতে এক না কিছু এতে হেরফের আছে? না, এটা সব জায়গাতেই এক হবে, কোথাও হেরফের হওয়ার কথা নয়। কারণ কি উত্তর ফাল্গুনিতে আমি দেখছি যে উত্তর ফাল্গুনি আহ এর দুখানা নক্ষত্র, এই দুখানা গ্রহ দেবতার পুজো করা হচ্ছে। মানে যখন উত্তর ফাল্গুনি সূত্রটা পড়া হচ্ছে, তাতে ওরা দুটো দেবতা দিয়েছে, বুধকে আর রবিকে দিয়েছে। হুম, এখন আর আমি একটা জিনিস নোট করলাম যে যার উত্তর ফাল্গুনি নক্ষত্র আছে তার ব্লাড গ্রুপটাও কিন্তু এ বি আছে, যখন কি অন্যান্য যারা নক্ষত্র আছে হুম, তারা এক একটা ব্লাড গ্রুপ আছে। আর হুম, ওই উত্তর ফাল্গুনি জাতকে দেখলাম নক্ষত্র দুটো, এই গ্রহ দুটো, আর ওর ব্লাড গ্রুপটাও এ বি, নট কি খালি বি বা A এরকম। তো হ্যাঁ, এগুলো কি কিছু হতে এরকম মিলেছে কিছু? হ্যাঁ, এগুলো থাকে ওয়ারে, তো সব ক্ষেত্রে ম্যাচ করে না, ম্যাচ করেনি, আচ্ছা। সব ক্ষেত্রে ম্যাচ করে কিন্তু না। আপনি বলছেন উত্তর ফাল্গুনি রবি হবে, উত্তর ফাল্গুনের মধ্যে বুধের দরকার নেই। দেখুন, প্রথম কথা হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি রবি, কেমন? হ্যাঁ, এবার হ্যাঁ, কোন কোন জায়গায় বুধেরও অধিপতি বলা হয়, এর কারণটা হচ্ছে একই রকম কারণ, শুধু বুধের উত্তর ফাল্গুনির ক্ষেত্রে নয়, প্রত্যেকটা নক্ষত্রের ক্ষেত্রেই আহ, ওই যুক্তি ধরলে প্রযোজ্য হয়। যেমন ধরুন, এই উত্তর ফাল্গুনী নক্ষত্র যেটা উপরে লেখা আছে, এটা কোন রাশিতে আছে? এ আছে এখন সিংহতে। সিংহতে আছে। সিংহ রাশির অধিপতি কে? সূর্য। কে? সূর্য মানে রবি। আচ্ছা, হ্যাঁ, এই যে নেক্সট উত্তর ফাল্গুনী নক্ষত্র লেখা আছে, এর অধিপতি কে? বুধ। বুধ অধিপতি, হ্যাঁ, অর্থাৎ কন্যা রাশি বলে। হ্যাঁ, ঠিক এই কারণে যখন আমরা পূজা আচার ক্ষেত্রে যাই, বা অথবা অন্য কোনো এরকম মতভেদ থাকে অনেকের, যেমন অনেকে ধরেই নেয়, ধরুন এই যে মেষ রাশিতে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা 3টে নক্ষত্র রয়েছে, কেতু, শুক্র এবং রবির নক্ষত্র এগুলো, কেমন? হুম, এরা কি হুম, করে, এরা 3টে নক্ষত্রকে, যেহেতু মেষ রাশি মঙ্গলের, তো এরা 3টে হুম। নক্ষত্রকে এক কথায় মঙ্গলের ধরে নিল, মানে মঙ্গল চেদের অধিপতি। রাইট, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? তো সেই জন্যই উত্তর ফাল্গুনি, যেহেতু আপনি বলছেন, তো এখানে উত্তর হুম, ফাল্গুনি, হস্তা এবং চিত্রা 3টে নক্ষত্র রয়েছে। হুম, হুম, 3টে নক্ষত্রের অধিপতি কারা কারা রয়েছে? রবি, চন্দ্র, মঙ্গল, 3জন। তো এবার হুম, হুম। একজনকে অধিপতি ধরতে গেলে কাকে ধরবো? বুধকেই ধরবো না? কারণ আচ্ছা, আসছে না, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। ওরা ও, ইন্ডিভিজুয়াল, এক করা একটা। হচ্ছে রাত। আচ্ছা, আচ্ছা, এই জন্য রবি আর বুধ করে দিয়েছে, আর হ্যাঁ, ওখানে খালি বুধ দিয়েছে, হস্তাকে খালি বুধ দিয়েছে। আচ্ছা, আচ্ছা, খুব ভালো ক্লিয়ার হয়েছে একদম। অনেক ধন্যবাদ, এটা একটুখানি মাথায় ছিল। আচ্ছা, এবার বলুন, আজকে যতটুকু পড়লাম আমরা, কারোর কোনো প্রশ্ন বা কোথাও কোনো কনফিউশন আছে? আমি ক্লিয়ার করবো তাহলে। নতুন টপিক আজকে আর ধরবো না, কারণ বেশি হয়ে যেতে পারে।
যারা যারা ক্লাসে আছি তাদের মধ্যেই বলছি, কারোর কোনো প্রশ্ন বুঝতে পারিনি, অসুবিধা হয়েছে কোথাও, এরকম কেউ আছেন? সৌমিত্র বাবু? স্যার ওই ফটোটা পাঠিয়ে দিবেন স্যার গ্রুপে। হ্যাঁ, ওটা তো পাঠিয়ে দেবো আমি, ওটা নিয়ে আচ্ছা। চিন্তা করতে হবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ক্লিয়ার হয়নি বা বুঝতে পারিনি, কোনো প্রশ্ন মনের মধ্যে থেকে গেছে, এরকম কেউ আছেন কি? এমনিতে তো স্যার ক্লিয়ার হয়েছে আজকের যেটা পড়িয়েছেন, কিন্তু মনে থাকে না সবসময়। আচ্ছা, সব মনে থাকে না, ঠিক আছে, রেকর্ডিং তো থাকছে, রেকর্ডিং দেখুন। মনে রাখার একটা পদ্ধতি হচ্ছে বারবার যদি দেখতে থাকি আমরা, রেকর্ডিংটা বারবার দেখুন, অনেকটা মনে থাকবে ওতে। যে জিনিসটা আমরা বারবার দেখবো সেটা পুরো মনের মধ্যে গেঁথে যাবে, সেটা কখনো ভুলবো না। আর এগুলো বেসিক নলেজ, এগুলো আমাদের জেনে রাখতেই হবে, একদম বেসিক এগুলো। কারণ আমরা এখানে জ্যোতিষ পড়বো একদম বৈজ্ঞানিক ভিত্তিতে, আমরা প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না, কোনো ফাঁকা আওয়াজ দেবো না। যতটুকু পড়বো, যতটুকু জানবো, একদম বৈজ্ঞানিক ভিত্তি অনুযায়ী জানবো। এবং তার সঙ্গে শাস্ত্রের মত অবশ্যই থাকবে, শাস্ত্রসম্মত এবং বৈজ্ঞানিক ভিত্তিযুক্ত। স্বপ্নকালী দেবী, আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাহ, ধন্যবাদ। আচ্ছা, এই টপিকটা পরের সপ্তাহে কেউ পড়াবেন, মানে যখন নেক্সট ক্লাসে আমাদের? মরজিৎ বাবু? হ্যাঁ বলুন স্যার। বলুন, ক্লিয়ার হয়েছে না অসুবিধা হয়েছে কোথাও? হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে, ঠিক আছে। বাসুদোষ বাবু? বুঝতে পেরেছি। নমস্কার স্যার। নমস্কার, কেমন আছেন? আজকে স্যার ভালো আছি মোটামুটি। বাহ, বলুন কিরকম দিন কাটছে? স্যার আছি স্যার, এখানে গরম বেশি বাংলাদেশে। বাংলাদেশে গরম বেশি? গরম তো পশ্চিমবঙ্গেও বেশি। আপনাদের ওখানে তো গাছপালায় ভরা, সবুজ একদম চারদিক, মাঠ ঘাট সমস্ত কিছু রয়েছে। এখানে তো অনেক কমে গেছে, সেই গ্রাম্য পরিবেশ তো এখন আর নেই বললেই চলে। স্যার এখানেও একই অবস্থা, সব নালা সহ স্যার ভরাট করে বাসস্থান বানাচ্ছে স্যার, সেই জন্যই গরম বেশি। সে কি এখন একই অবস্থা? কত ডিগ্রি হ্যাঁ যাচ্ছে স্যার, এখন, কত ডিগ্রি চলছে? আমি দেখি নাই স্যার, এমনি প্রচন্ড গরম স্যার। আচ্ছা, সাবধানে থাকবেন গরমে। আচ্ছা, বলুন কি বুঝলেন আজকে, ক্লিয়ার হয়েছে? মোটামুটি বুঝছি স্যার, আমি একটু টায়ার্ড ছিলাম স্যার, আমার একটা ট্রেনিং ছিল তো, এখন এসে দেখছি আজকে থেকে ক্লাস হবে, সেজন্য স্যার আমি এমনি দেখছি রেকর্ডটা, আবার দেখবো স্যার আচ্ছা রেকর্ডিং। আচ্ছা, ঠিক আছে, তাই হবে। নমস্কার। নমস্কার। অমৃতলাল বাবু? স্যার বলুন, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। এই একটু কঠিন লাগতেছে, চেষ্টা করতেছি স্যার কপ আপ করতে। কঠিন আহ, লাগছে? কঠিন লাগতেছে একটা তো। কঠিন লাগলে হবে না, সহজ করতে হবে তো। যেখানে অসুবিধা হয়েছে কোথাও? না আজকে তো ঠিক আছে স্যার আজকে, কিন্তু আচ্ছা ওই আগের ক্লাসে যে ওই বিচারে যখন গেছি আর কি, বিচারে যখন গিয়ে তখন আর কনফিউশন হয়ে গেছি, কনফিউশনটা আর আগ বাড়তে পারিনি আর কি। আচ্ছা, বিচারে কনফিউজ হয়ে গেছেন, ঠিক আছে। আমরা আরো বিচারের ডিটেলসে ঢুকবো, তখন আশা করছি ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এখনো এই অ্যাডভান্সের, যেহেতু অ্যাডভান্স শুরু করেছি আমরা সবেমাত্র আজকে, তো অ্যাডভান্স থেকে বিচারে ঢুকতে ঢুকতে এখন আমাদের 2-3টে ক্লাস অপেক্ষা করতে হবে। কারণ 2-3টে ক্লাস আমাদের এইরকমই চর্চা হতে থাকবে, একদম ডেপথে যাবো আমরা প্রত্যেকটা জিনিসের। ঠিক আছে। তারপর আমরা বিচারে ঢুকবো 3-4টে ক্লাসের পর।
বাপ্পাবু, হ্যাঁ স্যার বুঝেছি। বুঝেছেন? হ্যাঁ স্যার। বাহ, ধন্যবাদ। তাহলে পরের সপ্তাহ ক্লাসটা আপনি নেবেন। হ্যাঁ স্যার চেষ্টা করব। একদম, আমি কিন্তু থাকবো না ক্লাসে, আপনি নেবেন পুরোটা। পরের সপ্তাহে ক্লাসের দায়িত্ব বাপ্পা বাবু, আমার অনুপস্থিতিতে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমি আর ক্লাসকে দীর্ঘায়িত করছি না, সময় হয়ে গেছে আমাদের। আজকে এইটুকুই থাক। যতটা বুঝেছি আমরা এটাকে নিজেরা মনের মধ্যে ভাবুন এবং নিজেদের মধ্যেই রিভাইজ দিতে থাকুন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটা ক্লিয়ার হয়ে গেলে আমরা আর একটু আগে এগোবো। কারণ এই যে নক্ষত্র চারটাকে আমরা দেখছি, এই নক্ষত্র চারটা কিন্তু এখনো ক্লিয়ার হয়নি। আমি এটা পুরোপুরি এখনো ক্লিয়ার করিনি, কারণ আজ বেশি বকলে বা বেশি দিলে আজকে অসুবিধা হবে, দিতে পারবেন না। তো যার জন্য এটা আমি কিছুটা এখনো বাকি রাখলাম, সেটা নেক্সট ক্লাসে আমরা পুরোপুরি এই নক্ষত্রের চারটা ক্লিয়ার করবো, কেমন? তো আজকের জন্য এই পর্যন্তই। একটু প্র্যাকটিস সবাইকে করতে হবে। আর দীর্ঘায়িত আসলে সেটা আপনি যদি থাকবেন না মানে তো লিঙ্কটা কে দেবে? লিঙ্কটা কি আপনি দেবেন না অন্য কেউ দেবে? লিঙ্কটা আমি দিতে পারি, অথবা আমি দেবো না লিঙ্ক, আমি দিলে আমাকে অ্যাড করতে হবে সবাইকে। হ্যাঁ, সেটা একটা। লিঙ্ক আপনাদের মধ্যেই কেউ আপনি- ঠিক আছে, না আমি ভাবলাম জিজ্ঞেস করিনি যে লিঙ্কের ব্যাপারটা যে আপনি নিশ্চয়ই দেখবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। পরের সপ্তাহে ক্লাসে আমি থাকতে পারছি না, তবে আপনারা নিজেদের মধ্যেই চর্চা করবেন। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে আবার 2 সপ্তাহ পরে। আচ্ছা দেখবেন মাঝে মাঝে আমরা কখনো কখনো আমাদের এই ক্লাসটা স্যারের মিস হয়, যাই হোক এই সপ্তাহে মিস ছিল, এরপরে আর মনে হয় হবে না। ওখানেও অনেক ক্লাস শুরু হয়ে যাবে, যদি দুর্গাপুজো টুজো আপনারা শুরু হয়ে যাবে। সপ্তাহে অন্য কোনো দিন ফাঁকা থাকেন বা কোনো ক্লাস না থাকে, তখন গ্রুপে একটা এসএমএস করে রাখবেন। আমার আমার যদি সময় হয় আমি ওই দিনে আপনাদের ক্লাস দিয়ে দেবো, কেমন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি।